সোনার চামচ মুখে দিয়ে জন্মানো কোনো রাজকন্যা যখন তার স্বপ্নের রাজকুমারের মুখোশ টেনে ছিঁড়ে আসল মানুষটিকে দেখতে চায়, তখন জন্ম নেয় এক রোমাঞ্চকর লুকোচুরি। নীল রক্ত আর আভিজাত্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে দারিদ্র্যের ছদ্মবেশ ধারণ করা কি খুব সহজ? যে মেয়েটি কোনোদিন নিজের গ্লাসে জল ঢেলে খায়নি, সে কি পারবে এক সাধারণ পরিচারিকার বেশে তার হবু স্বামীর অন্দরমহলে ঢুকে হীরে আর কাঁচের পার্থক্য চিনতে? ঐশ্বর্যের জাঁকজমক যখন ধুলোমাখা শাড়ির আড়ালে ঢাকা পড়ে, তখন সম্পর্কের এক কঠিন পরীক্ষা শুরু হয়, যেখানে প্রতিটি পদক্ষেপ সম্মানের লড়াই আর প্রতিটি মুহূর্ত এক অজানা সত্যের সন্ধানে ছুটে চলা। ঠিক এমনই এক অসম সাহসিকতার গল্প এটি, যেখানে ছদ্মবেশের আড়ালে লুকিয়েছিল একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় জুয়া। ভাবুন তো, যদি কোনো কোটিপতি মেয়ে বিয়ের আগে তার হবু স্বামীর আসল রূপ জানার জন্য চাকরানি সেজে তার বাড়িতে চলে যায়, তবে কি হবে? এই গল্পে ঠিক এমনটাই ঘটেছে। এক অত্যন্ত ধনী মেয়ে সিদ্ধান্ত নিল যে বিয়ের আগে সে সেই ছেলের আসল পরিচয় অবশ্যই জানবে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। কাউকে কিছু না জানিয়ে সে সাধারণ পোশাক পরে চাকরানি সেজে ছেলের বাড়িতে কাজ করতে পৌঁছে গেল। প্রথম দিন থেকেই সে দেখল বাড়ির লোকজন তার সাথে কেমন ব্যবহার করে, আর সবচেয়ে বড় প্রশ্ন ছিল সেই ছেলেটি কি তাকে সম্মান দেবে নাকি তাকে গরিব মনে করে অপমান করবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই এমন এক সত্য সামনে এলো যা মেয়েটির পুরো চিন্তাধারাই বদলে দিল। সেই মেয়েটির নাম ছিল অন্বেষা। অন্বেষা শহরের সবচেয়ে বড় শিল্পপতির মেয়ে ছিল। তার বাবার অনেক বড় বড় কোম্পানি ছিল। শহরে তাদের অনেক নাম ও সম্মান ছিল। অন্বেষা ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবনযাপন করে আসছিল। বড় গাড়ি, বড় বাংলো, চাকর বাকর সবই ছিল তার। কিন্তু অন্বেষার স্বভাব ছিল একটু আলাদা। সে সবসময় ভাবত যে মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার মন দিয়ে হয়। এরই মধ্যে একদিন তার বাবা তাকে বললেন, অন্বেষা, এখন তোমার বিয়ের বয়স হয়েছে, আমরা তোমার জন্য একটি ভালো সম্বন্ধ দেখেছি। অন্বেষা মৃদু হাসির সাথে জিজ্ঞাসা করল, ছেলেটি কে? তার বাবা বললেন, সেও এক বড় ঘরের ছেলে, তার নাম আদিত্য। শহরে তাদের পরিবারের অনেক সম্মান আছে, তাদেরও অনেক সম্পত্তি ও ব্যবসা আছে। অন্বেষা মাথা নাড়ল ঠিকই, কিন্তু তার মনে একটি প্রশ্ন জাগছিল। সে ভাবল, সবকিছু যদি আগে থেকেই এত ভালো হয়, তবে ছেলেটি কি সত্যি ভালো মানুষ হবে? অন্বেষা তার বাবাকে বলল, বাবা, আমি তার সাথে দেখা করতে চাই, কিন্তু তার আগে আমি তার আসল চিন্তাধারা জানতে চাই। তার বাবা কিছুটা অবাক হয়ে বললেন, আসল চিন্তাধারা? সেটা কিভাবে? অন্বেষা কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি আমি তার সামনে একজন ধনী মেয়ে হিসেবে যাই, তবে সে অবশ্যই ভালো ব্যবহার করবে, কিন্তু যদি আমি গরিব হয়ে যাই, তবেই বোঝা যাবে সে আসলে কেমন মানুষ। অন্বেষার বাবা প্রথমে এই কথা শুনে হাসলেন, কিন্তু যখন দেখলেন অন্বেষা বিষয়টি নিয়ে সিরিয়াস, তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার যদি মনে হয় এমনটা করা জরুরি, তবে তুমি চেষ্টা করতে পারো। কিছুদিন পর অন্বেষা তার পরিকল্পনা শুরু করল। সে তার দামি পোশাক ও গয়না খুলে ফেলল, সাধারণ পুরনো পোশাক পরল, চুলও খুব সাধারণভাবে বাঁধল। এখন তাকে দেখতে একেবারে গরিব মেয়ের মতো লাগছিল। সে তার একজন বিশ্বাসী লোককে দিয়ে আদিত্যর বাড়িতে কাজের কথা বলালো। আদিত্যর বাড়ি ছিল অনেক বড়, একটি বিশাল প্রাসাদ, যেখানে অনেক চাকর বাকর কাজ করত। কয়েকদিনের মধ্যেই অন্বেষা সেখানে চাকরানির কাজ পেয়ে গেল। যেদিন সে প্রথমবার সেই বাড়িতে পৌঁছালো, তার হৃৎস্পন্দন কিছুটা বেড়ে গিয়েছিল। সে মনে মনে ভাবল, আজ থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে। বাড়িটি ছিল অত্যন্ত বড় এবং সুন্দর। দরজায় দাঁড়িয়ে থাকা গার্ড তাকে ভেতরে যেতে দিল। ভেতরে ঢুকতেই এক বয়স্ক মহিলার সাথে দেখা হলো। তিনি ছিলেন আদিত্যর মা। তিনি অন্বেষাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমিও নতুন কাজ করতে এসেছ? অন্বেষা মাথা নিচু করে বলল, জি, আমার নাম মায়া। আসলে সে নিজের নামও বদলে ফেলেছিল। আদিত্যর মা বললেন, ঠিক আছে, যদি কাজ ঠিকমতো করো তবে এখানে কাজ করতে পারবে। অন্বেষা ধীরে থেকে বলল, জি ম্যাডাম। সেই দিন থেকে অন্বেষা সেই বাড়িতে কাজ শুরু করল। প্রথম দিন তাকে রান্নাঘর পরিষ্কার করা এবং বাসন ধোয়ার কাজ দেওয়া হলো। অন্বেষার জন্য এসব ছিল একেবারেই নতুন। সে জীবনে কখনো এমন কাজ করেনি, কিন্তু সে সব কিছু মুখ বুজে করছিল। দুপুরের সময় হঠাৎ বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামল। অন্বেষা জানালা দিয়ে উঁকি মেরে দেখল, গাড়ি থেকে এক লম্বা, স্মার্ট এবং সাদামাটা যুবক নামল। সেই ছিল আদিত্য। অন্বেষার বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, তবে এই সেই ছেলে। আদিত্য বাড়ির ভেতর এলো। তার মা বললেন, আদিত্য, এই নতুন কাজের মেয়ে, আজ থেকে বাড়িতে কাজ করবে। আদিত্য অন্বেষার দিকে তাকালো। অন্বেষার ভয় লাগছিল যে ছেলেটি হয়তো তাকে নিচু নজরে দেখবে, কিন্তু আদিত্য হালকা হাসির সাথে বলল, ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তবে জানিয়ে দিও। শুধু এইটুকু বলেই সে নিজের ঘরে চলে গেল।
অন্বেষা কিছুটা অবাক হলো। এত বড় বাড়ির ছেলে আর এত সাধারণ ব্যবহার। সে ভাবল, তবে অন্বেষা জানত যে একদিনে কোনো মানুষের আসল পরিচয় পাওয়া যায় না। তাই সে ঠিক করল যে কয়েকদিন এই বাড়িতে থেকে সবাইকে খুব মনোযোগ দিয়ে দেখবে। পরের দিন খুব ভোরে অন্বেষা কাজ করছিল, তখন বাড়ির অন্য এক চাকরানী তাকে বলল, শোনো, এখানে কাজ করা সহজ নয়, যদি ভুল করো তবে বকাও খেতে হবে। অন্বেষা হাসল এবং বলল, অসুবিধা নেই, আমি পরিশ্রম করতে পারব। ধীরে ধীরে দিন কাটতে লাগল। অন্বেষা সবার ব্যবহার খুব মনোযোগ দিয়ে দেখছিল। আদিত্যর মা কিছুটা রাগী স্বভাবের ছিলেন, কিন্তু খারাপ মানুষ ছিলেন না। বাড়ির অন্য সদস্যরাও স্বাভাবিক ছিল, কিন্তু অন্বেষা সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছিল আদিত্যর ব্যবহারের ওপর। একদিন এমন একটি ঘটনা ঘটল যা অন্বেষাকে ভাবতে বাধ্য করল। সেদিন অন্বেষা তাড়াহুড়ো করে কাজ করছিল। ভুলবশত তার হাত থেকে একটি দামি ফুলদানি পড়ে ভেঙে গেল। বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। অন্বেষার মুখ ভয়ে সাদা হয়ে গেল। তার মনে হলো এখন নিশ্চয়ই তাকে অনেক বকা দেওয়া হবে, হয়তো কাজ থেকেও বের করে দেওয়া হবে। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ এলো। সে ছিল আদিত্য। সে ভাঙা ফুলদানিটি দেখল, তারপর অন্বেষার দিকে তাকালো। অন্বেষা কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কিন্তু যা ঘটল তা অন্বেষাকে ভেতর থেকে অবাক করে দিল। আদিত্য শান্ত গলায় বলল, ঠিক আছে, জিনিস ভেঙে যেতেই পারে, পরের বার সাবধানে থেকো। অন্বেষার বিশ্বাসই হচ্ছিল না যে এত দামি জিনিস ভেঙে যাওয়ার পরও সে এত শান্ত থাকতে পারে। সেদিন প্রথমবার অন্বেষার মনে একটি নতুন প্রশ্ন জাগল। আদিত্য কি সত্যিই ততটাই ভালো মানুষ যতটা তাকে দেখাচ্ছে, নাকি এখনও কোনো সত্য লুকিয়ে আছে? অন্বেষা ঠিক করল সে এখন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। তাকে এই বাড়িতে আরও সময় কাটাতে হবে এবং আদিত্যের আসল চিন্তাধারা পুরোপুরি বুঝতে হবে। পরবর্তী কয়েকদিন অন্বেষা চুপচাপ তার কাজ করতে থাকল। সে সকালে সবার আগে ঘুম থেকে উঠত, উঠান পরিষ্কার করত, রান্নাঘরে সাহায্য করত এবং তারপর বাড়ির অন্য সব কাজ করত। যদিও তার জন্য এসব ছিল নতুন, কিন্তু সে কারো কাছে কোনো অভিযোগ করেনি। কখনো কখনো কাজ করতে করতে সে ক্লান্তও হয়ে যেত। শেষ পর্যন্ত সে তো এক ধনী ঘরের মেয়ে ছিল যে আগে কখনো এত কাজ করেনি, কিন্তু তার মনে একটাই কথা ছিল, তাকে সত্য জানতে হবে। একদিন খুব ভোরে অন্বেষা উঠানে ঝাড়ু দিচ্ছিল, তখন সে দেখল আদিত্যও বাইরে এসেছে। সে ফোনে কারো সাথে কথা বলছিল। অন্বেষার মনে হলো সে তার অফিসের কোনো কর্মচারীর সাথে কথা বলছে। আদিত্য বলছিল, দেখুন, যদি কারো ভুল হয়ে থাকে তবে তাকে বোঝান, কিন্তু তাকে চাকরি থেকে বের করবেন না। প্রত্যেকের একটি সুযোগ পাওয়া উচিত। অন্বেষা এটা শুনে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগল, আজকাল কতজন এমন আছে যারা নিজের কর্মচারীদের জন্য এভাবে ভাবে। সেদিন প্রথমবার অন্বেষার মনে আদিত্যের জন্য কিছুটা শ্রদ্ধা জন্মালো, কিন্তু তারপর সে নিজেকে বোঝালো, না, এখনই সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো হবে। ধীরে ধীরে দিন কাটতে লাগল। অন্বেষা এখন এই বাড়ির পরিবেশ বুঝতে পারছিল। বাড়িতে অনেক চাকর বাকর ছিল, কেউ রান্নাঘর সামলাতো, কেউ বাগান, কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা। তাদের মধ্যে কিছু মানুষ অন্বেষার বন্ধু হয়ে উঠছিল। একদিন রান্নাঘরে কাজ করার সময় এক পুরনো চাকরানী, যার নাম কমলা ছিল, অন্বেষাকে বলল, তুমি নতুন, তাই আমি তোমাকে একটি কথা বলতে চাই। অন্বেষা জিজ্ঞাসা করল, কি কথা? কমলা বলল, এই বাড়িতে কাজ করা কঠিন নয়, কিন্তু এখানকার মালিকরা অনেক বড় মানুষ, তাই সব সময় খেয়াল রাখবে যেন কোনো ভুল না হয়। অন্বেষা হালকা হাসির সাথে মাথা নাড়ল। তারপর সে ধীরে থেকে জিজ্ঞাসা করল, আর আদিত্য সাহিব কেমন? কমলার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বলল, বাছা, সত্যি বলতে এই বাড়িতে সবচেয়ে ভালো মানুষ তিনিই। কখনো কোনো চাকরের সাথে উঁচু গলায় কথা বলেননি। যদি কেউ অসুস্থ হয় তবে তার চিকিৎসা পর্যন্ত করান। অন্বেষা এটা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু তার মনে এখনও একটি সন্দেহ ছিল। সে ভাবল, অনেক সময় মানুষ অন্যের সামনে ভালো সাজে, আসল চেহারা পরে সামনে আসে। সেই দিন সন্ধ্যায় একটি ঘটনা ঘটল যা অন্বেষাকে আবার ভাবতে বাধ্য করল। বাড়ির বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। অন্বেষা বাগান থেকে কিছু জিনিস ভেতরে নিয়ে আসছিল। মেঝে কিছুটা ভেজা ছিল। হঠাৎ তার পা পিছলে গেল এবং সে পড়ে গেল। তার হাত থেকে ট্রের জিনিসপত্রও পড়ে গেল। অন্বেষা ব্যথায় কোকাতে লাগল। ঠিক তখনই সামনে থেকে আদিত্য আসছিল। সে দ্রুত দৌড়ে এসে অন্বেষাকে টেনে তুলল এবং বলল, সাবধান, মেঝে ভেজা আছে। অন্বেষা ঘাবড়ে গিয়ে বলল, মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে। আদিত্য বলল, আরে ভুলের কি আছে, তুমি ঠিক আছো তো? অন্বেষা ধীরে থেকে মাথা নাড়ল। তারপর আদিত্য চাকরদের বলল, দ্রুত মেঝে শুকিয়ে দাও, কারণ আঘাত লাগতে পারে।
অন্বেষা এসব দেখে চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে এত বড় বাড়ির ছেলে কেন এক সাধারণ চাকরানির এত চিন্তা করছে। সেই রাতে অন্বেষা তার ঘরে বসে অনেকক্ষণ ভাবল, আদিত্য কি সত্যিই এত ভালো মানুষ? কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। পরের দিন সকালে আরও একটি ঘটনা ঘটল। বাড়িতে আদিত্যর কিছু আত্মীয় এসেছিল। তারা খুব ধনী এবং অহংকারী স্বভাবের বলে মনে হচ্ছিল। অন্বেষা চা নিয়ে তাদের কাছে গেল। তখন তাদের মধ্যে এক লোক অন্বেষার দিকে তাকিয়ে বলল, আজকাল চাকরদেরও খুব আয়েশ। অন্বেষা কিছু বলল না, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু তখনই আদিত্য সে কথা শুনে ফেলল। সে সেই লোকটিকে বলল, চাচাজি, কারো কাজকে ছোট মনে করবেন না, প্রতিটি কাজের সম্মান থাকা উচিত। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। অন্বেষা এসব শুনছিল। তার মনে ধীরে ধীরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। এখন তার মনে হতে শুরু করলো যে হয়তো আদিত্য সত্যিই ভালো মানুষ। কিন্তু সেই রাতেই এক এমন ঘটনা ঘটল যা গল্পে এক নতুন মোড় নিয়ে এলো। অন্বেষা রান্নাঘরে গভীর রাত পর্যন্ত কাজ করছিল। তখন সে দেখল যে বাড়ির বাইরে কিছু লোক এসেছে। তারা বেশ গরিব বলে মনে হচ্ছিল। অন্বেষা ভাবল হয়তো তারা কোনো সাহায্যের জন্য এসেছে। কিছুক্ষণ পর আদিত্য বাইরে এলো। সেই লোকদের মধ্যে এক বৃদ্ধ লোক ছিল। সে বলল, বাবা, আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে খাওয়ার টাকাও অবশিষ্ট নেই। অন্বেষার মনে হলো হয়তো আদিত্য তাদের মানা করে দেবে। কিন্তু আদিত্য সাথে সাথে তার ম্যানেজারকে ফোন করলো এবং বলল, এই লোকদের সাহায্য করো। যতক্ষণ না তাদের ফ্যাক্টরি পুনরায় চালু হচ্ছে ততক্ষণ তাদের কাজ এবং থাকার ব্যবস্থা করে দাও। অন্বেষা এটা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল। তার চোখে জল চলে এলো। সে মনে মনে ভাবল, আজকের দিনে এমন মানুষ খুব কমই হয়। এখন অন্বেষার মন ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। কিন্তু তাকে এখনও নিজের সত্য লুকিয়ে রাখতে হবে। তার আরও সময় চাই। কিছুদিন পর আরও একটি বড় ঘটনা ঘটল। সেদিন বাড়িতে একটি বড় পার্টি হওয়ার কথা ছিল। অনেক বড় বড় মেহমান আসার কথা ছিল। অন্বেষা এবং বাকি চাকররা প্রস্তুতিতে ব্যস্ত ছিল। তখনই অন্বেষা শুনল যে কিছু লোক আদিত্যর বিয়ের কথা বলছে। এক মহিলা বললেন, শুনেছি আদিত্যর বিয়ে শহরের সবচেয়ে বড় শিল্পপতির মেয়ের সাথে হতে চলেছে। অন্বেষা এটা শুনে চুপ হয়ে গেল। সে জানত যে তারা তারই কথা বলছে, কিন্তু কেউ জানত না যে সেই মেয়েটিই চাকরানি সেজে ওই বাড়িতে কাজ করছে। অন্বেষার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। একদিকে সে সত্য জানতে এসেছিল, অন্যদিকে এখন তার মনে হতে শুরু করল যে এই ছেলেটি সত্যিই আলাদা। সেই রাতে অন্বেষা অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল, যদি সে সত্য জানতে পারে তবে কি হবে? সে কি রেগে যাবে? সে কি একে ধোঁকা মনে করবে? এই ভাবনায় অনেক দিন কেটে গেল। তারপর একদিন এমন কিছু হলো যা অন্বেষার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ঠিক করে দিল। সেদিন সকালে বাড়িতে এক খবর এলো, আদিত্যর বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। সবাই হাসপাতালের দিকে দৌড়ালো। অন্বেষা ও অন্য চাকরদের সাথে হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালের বাইরে সবাই খুব চিন্তিত ছিল। আদিত্যর চোখে দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্বেষা দূর থেকে সব দেখছিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং বললেন, অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু তার বিশ্রামের প্রয়োজন। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু হাসপাতালের খরচ এবং অন্য দায়িত্বের কথা শুরু হতেই কিছু আত্মীয় ধীরে ধীরে সেখান থেকে সটকে পড়তে লাগল। অন্বেষা এসব দেখছিল। তার মনে হলো, কঠিন সময়ে এভাবেই মানুষ সঙ্গ ছেড়ে দেয়। কিন্তু আদিত্য পুরো শক্তিতে দাঁড়িয়েছিল। সে সব কিছু সামলাচ্ছিল। সেদিন অন্বেষার মনে একটি সিদ্ধান্ত ধীরে ধীরে তৈরি হতে লাগল। সে অনুভব করল, এই মানুষটি সত্যিই আলাদা। কিন্তু এখনও একটি সত্য বাকি ছিল, অন্বেষার আসল পরিচয়। আর যখন সেই সত্য সামনে আসবে তখন কি হবে? আদিত্য কি তাকে মাফ করবে, নাকি সব কিছু চিরতরে বদলে যাবে? হাসপাতালের সেই লম্বা করিডোরে অন্বেষা চুপচাপ দাঁড়িয়েছিল। তার সামনে আদিত্য ডাক্তারদের সাথে কথা বলছিল, কাগজে সই করছিল। অন্বেষা প্রথমবার তাকে এত কাছ থেকে দেখছিল। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, কিন্তু সে সাহস হারাল না। অন্বেষা মনে মনে ভাবছিল, এত বড় বাড়ির ছেলে হয়েও নিজের পরিবারের জন্য সে কত চিন্তিত। কিছু সময় পর ডাক্তার বললেন, রোগী এখন বিপদমুক্ত। আদিত্যর মা কেঁদে ফেললেন। আদিত্য তাকে সামলে বলল, মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। অন্বেষা দূর থেকে এসব দেখে অনুভব করল, সে শুধু পরীক্ষা নিতে আসেনি, সে নিজেও বদলে যাচ্ছে। পরের কয়েকদিন হাসপাতাল ও বাড়ির মধ্যে ছোটাছুটির মধ্যে কাটল। আদিত্য প্রায় সব সময় হাসপাতালেই বাবার কাছে থাকত। একদিন সন্ধ্যায় অন্বেষা হাসপাতালে খাবার নিয়ে পৌঁছাল। আদিত্য সেখানেই চেয়ারে বসেছিল। সে খুব ক্লান্ত ছিল। অন্বেষা ধীরে থেকে তার কাছে গিয়ে বলল, আপনি কিছু খাননি, এই যে খাবার এনেছি। আদিত্য তার দিকে তাকালো এবং হালকা হাসল। ধন্যবাদ, সত্যি বলতে আমার মনেই ছিল না যে খাবার খেতে হবে। অন্বেষা চুপচাপ দাঁড়িয়ে রইল। আদিত্য খেতে খেতে জিজ্ঞাসা করল, তুমি এতক্ষণ কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? অন্বেষা হালকা হেসে বলল, অভ্যাস হয়ে গেছে।
কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর হঠাৎ আদিত্য বলল, কখনো কখনো আমার মনে হয় মানুষের আসল পরিচয় কঠিন সময়েই পাওয়া যায়। অন্বেষা তার দিকে তাকালো। আদিত্য বলতে লাগল, যখন সব ঠিক থাকে তখন সবাই সাথে থাকে, কিন্তু কঠিন সময়েই বোঝা যায় কে সত্যি সাথে আছে। অন্বেষার মনেই কথাটি গেঁথে লালো। সেই রাতে অন্বেষা বাড়ি ফিরে অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে একটি প্রশ্ন ছিল, এখন কি তার সত্য বলে দেওয়া উচিত? এক বিকেলে বাগানে হালকা হাওয়া বইছিল। অন্বেষা গাছে জল দিচ্ছিল। তখন আদিত্য সেখানে এলো। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, মায়া, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। অন্বেষা একটু ঘাবড়ে গেল। আদিত্য বলল, তুমি এখানে কাজ কেন করো? অন্বেষা অবাক হয়ে তাকালো। আদিত্য বলল, জানি না কেন, কিন্তু আমার মনে হয় তুমি অন্যদের চেয়ে আলাদা। তোমার কথা বলার ধরন, তোমার ব্যবহার, সব কিছুই আলাদা। অন্বেষার বুক ধড়ফড় করছিল। সে কি কিছু সন্দেহ করেছে? অন্বেষা ধীরে থেকে বলল, যদি আমি আপনাকে সত্য বলি তবে কি আপনি রাগ করবেন? আদিত্য অবাক হয়ে তাকালো। অন্বেষার চোখে জল চলে এলো। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমার নাম মায়া নয়, আমার আসল নাম অন্বেষা। আদিত্য চমকে গেল। অন্বেষা বলল, আমি সেই শিল্পপতির মেয়ে যার সাথে আপনার বিয়ের কথা চলছে। কিছু সময়ের জন্য সেখানে নিস্তব্ধতা নেমে এলো। আদিত্য পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। অন্বেষা কাঁপা গলায় বলল, আমি এখানে আপনার আসল রূপ জানতে এসেছিলাম, তাই চাকরানি সেজে কাজ করছিলাম। আদিত্য ধীরে থেকে জিজ্ঞাসা করল, তবে এসব কি শুধু একটি পরীক্ষা ছিল? অন্বেষার চোখ দিয়ে জল পড়তে লাগল। শুরুতে হ্যাঁ, কিন্তু পরে সব কিছু বদলে গেছে। অন্বেষা আরও বলল, আমি ভেবেছিলাম আপনিও হয়তো অন্য সব ধনীদের মতো হবেন, কিন্তু আপনি প্রতিবার আমাকে ভুল প্রমাণ করেছেন। আপনি কখনো কোনো চাকরকে ছোট মনে করেননি, কারো অপমান করেননি, আর কঠিন সময়েও সবার সাথে দাঁড়িয়েছেন। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলল, তবে এর মানে এতদিন ধরে তুমি আমার বাড়িতে কাজ করছিলে আর আমি জানতামই না? অন্বেষা মাথা নিচু করল। যদি আপনার মনে হয় আমি ভুল করেছি তবে আমি ক্ষমা চাচ্ছি। অন্বেষা ভয় পাচ্ছিল যে আদিত্য খুব রেগে যাবে, কিন্তু তখনই আদিত্য হালকা হাসল। অন্বেষা অবাক হয়ে তাকালে আদিত্য বলল, সত্যি বলতে আমার রাগ হচ্ছে না। অন্বেষা বলল, কেন? আদিত্য বলল, কারণ আমি যদি তোমার জায়গায় হতাম তবে হয়তো আমিও এটাই করতাম। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো বিয়ে, আর কেউ যদি নিজের হবু জীবনসঙ্গীর সত্য জানতে চায় তবে তাতে ভুল কি? তবে তোমার এই পরীক্ষাটা খুব কঠিন ছিল। অন্বেষাও হালকা হাসল। আদিত্য তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তবে তুমি এই কদিনে কি সিদ্ধান্ত নিলে? অন্বেষা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এটাই শিখলাম যে মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে নয়, তার মন দিয়ে হয়। আদিত্য হাসল। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, তবে সত্যটা শেষ পর্যন্ত সামনে এসেই গেল। দুজনে পেছনে তাকিয়ে দেখল আদিত্যের মা দাঁড়িয়ে আছেন। তিনি কিছুক্ষণ ধরে সব শুনছিলেন। অন্বেষা ঘাবড়ে গিয়ে বলল, আন্টি আমি। কিন্তু তিনি হাত তুলে তাকে থামিয়ে দিয়ে হাসি মুখে বললেন, সত্যি বলতে আমার আগেই সন্দেহ হয়েছিল। অন্বেষা অবাক হলে তিনি বললেন, কোনো সাধারণ মেয়ে এত শালীনতা ও বুদ্ধিমত্তার সাথে কাজ করে না। তারপর তিনি অন্বেষার মাথায় হাত রেখে বললেন, এখন আমার বিশ্বাস হয়েছে যে তুমি এই বাড়ির জন্য যোগ্য। অন্বেষার খুশির জল এলো। কিছুদিন পর দুই পরিবার দেখা করল। সব সত্যি সামনে এলো। অন্বেষার বাবা প্রথমে একটু অবাক হলেও সব শুনে হাসলেন। তিনি বললেন, আমার মেয়ে যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তবে নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছে। কয়েক মাস পর শহরে এক জাঁকজমকপূর্ণ বিয়ে হলো, কিন্তু সেই বিয়ের সবচেয়ে বিশেষ বিষয় ছিল এই যে সেখানে কাজ করা প্রত্যেক চাকরকেও ঠিক ততটাই সম্মান দেওয়া হয়েছিল যতটা বড় অতিথিদের দেওয়া হয়েছিল। কারণ অন্বেষা এবং আদিত্য দুজনেই একটি কথা বুঝে গিয়েছিল, মানুষের আসল পরিচয় তার পোশাক বা টাকা দিয়ে নয়, বরং তার ব্যবহার দিয়ে হয়। আর এটাই ছিল সেই সত্য যা এই কাহিনীকে চিরতরে বদলে দিয়েছিল।